ইরানের দুটি আলাদা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। এমন সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটল যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে আরব সাগরে মার্কিন রণতরী মোতায়েন করেছে ডোনাল্ড ট্রাম্প। হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসে একটি বিস্ফোরণ হয়, এতে একজন নিহত হওয়ার পাশাপাশি ১৪ জন আহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্যাস লিকেজ থেকে বন্দর আব্বাসের এই ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সম্প্রতি বিক্ষোভের পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠেছে। এসব নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই বন্দর আব্বাসে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটল। এদিকে ইরান ইরাক সীমান্তবর্তী আহবাজ শহরে আরও একটি বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছে। খুজাস্তানের গভর্নর অফিসের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিভাগের উপপ্রধান জানিয়েছেন, গ্যাস বিস্ফোরণ থেকে এই হতাহত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের কাছে নিজেদের প্রায় $7 বিলিয়ন অস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। অনুমোদিত চুক্তির মধ্যে রয়েছে ৩০টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, যার বাজার মূল্য $3.8 বিলিয়ন, আছে ইনফ্যান্ট্রি অ্যাসল্ট যান, যার মূল্য প্রায় $1.98 বিলিয়ন। এছাড়া $740 মিলিয়ন আরও একটি সামরিক চুক্তি এবং $150 মিলিয়ন ইউটিলিটি হেলিকপ্টার কেনার অনুমতিও দেওয়া হয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে এই অস্ত্র বিক্রির অনুমোদন ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের মতে এই অস্ত্র সরবরাহ গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও তীব্র করেছে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না বলে জানিয়েছে সৌদি সামরিক সূত্র। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে জোট গঠনের আলোচনা থাকলেও চুক্তিটি কেবল সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে সূত্রটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। সূত্রটি এএফপিকে জানিয়েছে, তুরস্ক পাকিস্তানের সাথে এই প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না, এটি কেবল পাকিস্তানের সাথে একটি দ্বিপক্ষীয় চুক্তি হিসেবেই বহাল থাকবে। একজন উপসাগরীয় কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষামূলক সম্পর্কটি সম্পূর্ণভাবে দ্বিপক্ষীয়। তুরস্কের সাথে আলাদা সহযোগিতা থাকলেও পাকিস্তানের সাথে এই চুক্তিতে তৃতীয় কোনো দেশ যুক্ত হচ্ছে না। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের 12টি স্থানে একযোগে সন্ত্রাসী হামলা হয়েছে। এসবের সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর 10 জন সদস্য এবং 99 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই হামলায় 67 সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে দ্য ডেইলি টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে 99 জন সন্ত্রাসী এই হামলায় নিহত হয়েছে। তবে এর পেছনে ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান গোষ্ঠী জড়িত বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ নিয়ে গত 2 দিনে প্রদেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে হতাহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। অন্যদিকে এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বা BLA। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের শাসিত শহরগুলোতে চলমান বিক্ষোভে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প একথা জানান। এতে তিনি লেখেন, স্থানীয় প্রশাসন সহায়তা চাইলে বা কোনো সম্পদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সহায়তা করতে পারবে। এছাড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীটি কোনো হস্তক্ষেপ করবে না। নিজ নিজ শহরের নিরাপত্তার দায়িত্ব স্থানীয় ও রাজ্য সরকারকেই নিতে হবে বলে জানান ট্রাম্প। এ ঘোষণা এমন সময় এলো যখন ফেডারেল অভিবাসন সংস্থার উপস্থিতির বিরোধিতায় মিনিয়াপলিস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এর আগে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মিনিয়াপলিস এলাকায় প্রায় 3000 ফেডারেল কর্মকর্তা মোতায়েন করে। এতে বিক্ষোভকারীদের সাথে ফেডারেল বাহিনীর উত্তেজনা দেখা দেয়। অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র। মৌসুমী ও অস্থায়ী কর্মী সংকট মোকাবিলায় H-2B ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটি আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় 65,000 H-2B অস্থায়ী কর্মী ভিসা দেবে বলে ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রতি বছর বিভিন্ন খাতে যে 66,000 H-2B ভিসা দেওয়া হতো তা প্রায় দ্বিগুণ হচ্ছে।
নির্মাণ, পর্যটন ও আতিথেয়তা, ল্যান্ডস্কেপিং এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের মতো ব্যবসাগুলো এই ভিসার আওতায় উপকৃত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শ্রমিকের অভাবে যেসব প্রতিষ্ঠান গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে রয়েছে তাদের জন্য এই অতিরিক্ত ভিসা উন্মুক্ত করা হবে। অন্যদিকে প্রযুক্তি খাতে ব্যবহৃত H-1B ভিসার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আরও কঠোর অবস্থান নিয়েছে। এই কর্মসূচির আওতায় কর্মী নিতে চাইলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর $1 লাখ অতিরিক্ত ফি আরোপ করা হয়েছে, যা এরই মধ্যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। মোজাম্বিকের ইতিহাসের ভয়াবহতম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 7 লাখ মানুষ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত 4,50,000 মানুষের কাছে জরুরি খাদ্য সহায়তা পৌঁছাতে তারা কার্যক্রম জোরদার করেছে। এছাড়া সংস্থাটি মোজাম্বিকে জরুরি সহায়তার জন্য $5 মিলিয়ন বরাদ্দ করেছে। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। প্রলয়ঙ্করী বন্যার কবলে দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিক। দেশটির লাখ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত, ভেসে গেছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ফসলি জমি, বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ও সড়ক ব্যবস্থা। তাই মানবিক সংকটের প্রেক্ষাপটে জাতিসংঘ নিয়েছে জরুরি পদক্ষেপ। তারা জানিয়েছে, সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড মোজাম্বিকের জরুরি সহায়তার জন্য $5 মিলিয়ন বরাদ্দ হয়েছে। জাতিসংঘের দ্রুত পদক্ষেপ এই সহায়তাকে আরও শক্তিশালী করেছে। 20 সদস্যের জাতিসংঘ দুর্যোগ মূল্যায়ন ও সমন্বয় দল এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। এছাড়াও জরুরি নগদ সহায়তা, উদ্ধারকারী দল মোতায়েন করতে কাজ করেছে। বন্যার কারণে 1 লাখের বেশি মানুষের ঠাঁই হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ কৃষি জমি। প্রায় 1,500 কিলোমিটার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বহু পরিবার এখন খাদ্য ও জরুরি সেবা থেকে বঞ্চিত। মৌলিক পরিষেবার যথেষ্ট অভাব রয়েছে। আমি এইমাত্র যে আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম, একটি ঘরে 55 জন নারী তাদের সন্তানের সাথে ঘুমায়। আলোর অভাব, খাবারের অভাব, সহায়তা অপর্যাপ্ত। ক্ষতিগ্রস্তদের জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধী ব্যক্তিরা। WFP জানিয়েছে, দুর্গম এলাকায় সহায়তা পৌঁছাতে ব্যবহার হচ্ছে নৌকা, ভারী ট্রাক, বিমান ও হেলিকপ্টার। তবে আছে অর্থের ঘাটতি। আগামী 3 মাসে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দিতে WFPর প্রয়োজন $3.20 লাখ। এদিকে দেশটির উত্তরে 9 বছর ধরে চলা সহিংসতায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। সেখানে বর্তমানে 4,25,000 মানুষের জন্য খাদ্য সহায়তা দিতে হচ্ছে WFPকে। তাই এবারের মোজাম্বিকের বন্যা মানবিক সংকটের পাশাপাশি দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। নাহিদা রিন্থি, 71। পেরুতে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চল। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ছাড়া বহু মানুষ। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মোয়ামবাবা শহরে অতিবৃষ্টির কারণে মায়ো নদীর পানি বেড়ে গেছে। এতে আশেপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, ডুবে গেছে বাড়িঘর, বিভিন্ন সড়ক। এছাড়া পেরেনে নদীর পানি বেড়ে যাওয়ায় 20টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও উদ্ধারকারী দল কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই অবস্থায় সরকারি সহায়তা চেয়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। নিউ ইয়র্ক শহর যেন এখন ঢাকা পড়েছে সাদা চাদরে। সকালের তাজা তুষারপাতে সেন্ট্রাল পার্ক পরিণত হয়েছে রূপকথার রাজ্যে। ঠান্ডা উপেক্ষা করে শিশু থেকে শুরু করে সব বয়সীরা মেতে উঠেছে বরফ উৎসবে। স্লেডিং, স্নোবল ফাইট আর ক্যামেরাবন্দি মুহূর্তে মুখর হয়ে উঠেছে ব্যস্ততম এই শহরের প্রাণকেন্দ্র। বিস্তারিত নাহিদা রিন্থির আরও একটি রিপোর্টে। আকাশ থেকে অনবরত বৃষ্টির মতো পড়ছে তুষার। সাদা বরফের স্তরে ছেয়ে গেছে গোটা নিউ ইয়র্ক, যাতে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এই নগরীর সেন্ট্রাল পার্ক পরিণত হয়েছে অন্যরকম এক রাজ্যে। তীব্র ঠান্ডা উপেক্ষা করে এরই মধ্যে সেখানে শোনা যাচ্ছে শিশুদের হাসি, বরফে খেলায় মগ্ন মানুষের উচ্ছ্বাস। ঘরের উষ্ণতা ছেড়ে প্রকৃতির এই সাদা সৌন্দর্য উপভোগ করতেই পার্কে ভিড় জমিয়েছেন শহরবাসী ও পর্যটকরা। শীতকালীন তুষারপাতে শহরটাকে রীতিমতো আনন্দভূমিতে পরিণত করেছে।
বরফে খেলাধুলা, স্লেডিং আর ছবি তোলায় মেতে ওঠেন সবাই। তুষারপাত পর্যটকদেরও টেনে আনে বেথেসোরা টেরেস ও ফাউন্টেন এলাকায়। নিউ ইয়র্ক সিটির বাসিন্দা অনুষ্কা তালপুর তার 4 বছরের ছেলেকে নিয়ে স্লেডিং করতে এসে জানালেন নিজের অনুভূতি। এই সময়টা ঘরে বসে থাকার চেয়ে সেন্ট্রাল পার্কে এসে বাচ্চাদের নিয়ে সময় কাটানো অনেক বেশি আনন্দের। তবে বেশিরভাগ স্থানীয় ও পর্যটকরা তাদের পরিবার নিয়ে বরফ দিয়ে মজার মজার জিনিস বানাতে বেশ ব্যস্ত। এছাড়া 8 বছরের টোমো তার ভাইদের সাথে বরফ দিয়ে দুর্গ বানাতে ব্যস্ত। বড় ভাইয়ের সঙ্গে স্নোবল ফাইটের জন্যই এই দুর্গ তৈরি। এদিকে সদ্য বিবাহিত এক দম্পতিকে বরফে ঘেরা পরিবেশে ছবি তুলতেও দেখা যায়। ভারতের নয়াদিল্লি থেকে আসা প্রযুক্তি কর্মী মানুষের জৈন প্রথমবারের মতো তুষারপাতের অভিজ্ঞতা পান। ফ্লাইট দেরি হওয়ায় আমি এখানে আসতে পেরেছি। এটা ঠিক গানের কথার মতো, একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড। শহরের রাস্তায় স্নো স্লাইড চললেও অনেকেই বলছেন শীতের এই দিনটা ঘরের বাইরে উপভোগ করতেই তারা আনন্দিত। নাহিদা রিন্থি, 71। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে চালু হয়েছে একটি আউটডোর আইস রিং। সেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। আইস রিং ঘিরে দেশটির মানুষের উৎসাহ উদ্দীপনার যেন কমতি নেই। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। স্কেটিংয়ে মেতেছে তরুণ তরুণীরা, শিশুরা স্লেজ টানছে আর পরিবার ও বন্ধুদের সাথে ছবি তুলছেন অনেকে। তীব্র শীতেও যেন এক উৎসবের নগরী। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে চালু হওয়া একটি আউটডোর আইস রিংয়ে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। কঠোর নিয়মকানুনের দেশে স্কেটিং আর স্লেজিংয়ে মেতে উঠেছেন সব বয়সের দর্শনার্থীরা। আইস রিং কৃত্রিমভাবে হিমায়িত বরফের আস্তরণ, যা মূলত আইস স্কেটিং, আইস হকি এবং বিভিন্ন শীতকালীন খেলাধুলা ও প্রদর্শনী আয়োজনের জন্য ব্যবহৃত হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, জানুয়ারির 1 তারিখ চালু হওয়া এই আউটডোর আইস রিংয়ে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। আমাদের আইস রিংয়ে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় থাকে। বয়স্ক মানুষদের এখানে এসে আবার চাঙা হতে দেখা যায় আর শিশুদের খেলা করতে দেখা যায়। আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। KCNA জানায়, নতুনদের স্কেটিং শেখানোর জন্য প্রশিক্ষকরা রয়েছেন রিংয়ে। চালুর পর থেকেই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে এবং বর্তমানে প্রতিদিন শতাধিক মানুষ আসছেন। শীতে এই বিনোদন কেন্দ্র এখন পিয়ংইয়ংবাসীর জন্য আনন্দ আর অবসর যাপনের নতুন এক ঠিকানা হয়ে উঠেছে এই আইস রিং। আরাফাত ইসলাম, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।